ওই দেখেন ভাই, একটা যেটা কানতে কানতে বেশ হয়ে যেতেছে, স্টক করার মতো অবস্থা হয়েছে এটার। এটা বসনিয়া, এটা মাল লাইটিং মাল বসনিয়া। এটার এটা অরিজিনাল ইয়ে আছে, কিন্তু এটা ম্যান পাওয়ার 1 নম্বরটা হবে না, সিস্টেমারটা হবে। এয়ারপোর্টে যায়, যার পরে ইমিগ্রেশন আমাদের আটকে দেয়, বলে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ ক্রাইম 24। আমি অপু আবুল হাসান আপনাদেরকে নিয়ে ঘুরে আসবো আমার আপনার সকলের সবার প্রিয় ইউরোপে। ইউরোপ একটি স্বপ্নের নাম, ইউরোপ একটি গোলক ধাঁধার নাম। বাংলাদেশের প্রেক্ষাপটে যুবক থেকে মধ্যবয়স্ক সবারই স্বপ্ন থাকে ইউরোপে যাবে, ইউরো ইনকাম করবে এবং পরিবারকে সুখী রাখবে। কিন্তু বাংলাদেশের এই প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিতে কতজন সফল হয়েছে বা কতজন ইউরোপে যেতে পেরেছে আমরা তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, এবং কিভাবে একটি অসাধু চক্র বাংলাদেশের বিদেশগামী যুবকদের সাথে কোটি কোটি টাকার প্রতারণা করছে এবং মানুষকে সর্বশান্ত করছে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাংলাদেশ থেকে 13 জন স্বপ্নবাজ যুবক ঢাকার একটি স্বনামধন্য ট্রাভেল এজেন্সি, যাদের রিক্রুটিং লাইসেন্স বা আরএল নাম্বার রয়েছে, তাদের মাধ্যমে ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ার ভিসা সংগ্রহ করে, অর্থাৎ তাদের মাধ্যমে প্রসেস করিয়ে নর্থ মেসিডোনিয়া নামক একটি ইউরোপিয়ান কান্ট্রি নর্থ মেসিডোনিয়ার ভিসা তাদের মাধ্যমে পায়, এবং এই ভিসা নিয়ে বাংলাদেশ থেকে নর্থ মেসিডোনিয়াতে পৌঁছানোর পর, অর্থাৎ এই ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ওরা নর্থ মেসিডোনিয়াতে চলে যায়, এবং ওইখানে যাওয়ার পর নর্থ মেসিডোনিয়ার এয়ারপোর্ট কর্তৃপক্ষ অর্থাৎ ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে ডিপোর্ট করে দেয়। এখন আপনি চিন্তা করেন, আপনি প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা খরচ করে দেশে গেলেন এবং ওইখানে যাওয়ার পরে আপনাকে ডিপোর্ট করে দিল। এবং কি কারণে ডিপোর্ট করেছে এবং একটি ভিসা থাকা সত্ত্বেও কেন প্রবেশ করতে পারলো না, এই সমস্ত খুঁটিনাটি আমরা জানার চেষ্টা করব। তার আগে চলুন এয়ারপোর্টের সেই মর্মান্তিক দৃশ্য আমরা দেখে আসি। ওই দেখেন ভাই, একটা যেটা কানতে কানতে বেশ হয়ে যেতেছে, স্টক করার মতো অবস্থা হয়েছে এটার অবস্থা স্টকের মতন হয়েছে। এখন দেখেন কি অবস্থা করবেন, দেখেন কান্নাকাটি করতেছে, আর যে এটা সিলেটের মানুষটা পাগল হয়ে যেতেছে কান্নাকাটি সব। এখন আমরা কি করবো বলেন ভাই, এর যে অবস্থা এগুলো আমরা এমনি মিলে যাবো আমরা বাংলাদেশে যেতাম না, এই অবস্থা দেখেছি এন থেকে লাগছে। একটা ব্যবস্থা করেন ভাই, একটা ব্যবস্থা করেন ভাই, আমাদের জন্য সর্বোচ্চ একটা ব্যবস্থা করেন ভাই, ট্রাই করেন আমাদের উপরে। এরও কিছুদিন আগে ইউরোপের আরেকটি দেশ সার্বিয়া থেকে অন্তত 30 বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়, এবং গত বছরের নভেম্বর ডিসেম্বরের মধ্যে ইউরোপের আরেকটি দেশ বেলারুশ থেকে 47 বা 47 বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ থেকে সবাই ভিসা নিয়ে যাচ্ছে এবং ভিসা নিয়ে যাওয়ার পর কেন সবাইকে গণহারে ডিপোর্ট করতেছে? আমরা এর কারণ খুঁজে দেখার চেষ্টা করব, এবং কি কারণে ভিসা নিয়ে যাওয়া সত্ত্বেও সবাইকে ডিপোর্ট করা হচ্ছে আমরা এক এক করে সকল কারণ খুঁজে বের করার চেষ্টা করব। এই সকল খুঁটিনাটি বিষয়ে জানার পূর্বে আমি শুরু থেকে শুরু করতে চাই। আমি আমার ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমি আপনাদেরকে নিয়ে ইউরোপে যাত্রা করব, এবং ইউরোপে যাত্রার প্রথম ধাপ বা প্রথম স্টেপ হচ্ছে প্রতিনিধি নির্বাচন করা। মানে আপনি কার মাধ্যমে যাবেন তা নির্বাচন করবেন। তো আমরা কিভাবে নির্বাচন করব, চলুন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটু খুঁজি। এখন আপনি ফেসবুকে যদি আপনি ইউরোপ রিলেটেড বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন এজেন্সি রয়েছে, তারা চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষদের কিভাবে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে, চলুন একটু দেখে আসি। এভাবেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে চলে চটকদার বিজ্ঞাপন, এবং এই চটকদার বিজ্ঞাপনেই বাংলাদেশের বিদেশগামী বিশেষ করে ইউরোপগামী যুবকরা আকৃষ্ট হন। এখন চলুন আমাদের মেইন টপিকে ফিরে আসি। এখন আমরা ডিটেলসে জানার চেষ্টা করি যে কেন বাংলাদেশ থেকে এই নর্থ মেসিডোনিয়া বা সার্বিয়া বা বেলারুশগামী বা ইউরোপের বিভিন্ন দেশ থেকে বর্তমানে বাংলাদেশ থেকে যারা ভিসা নিয়ে যাচ্ছেন কেন আবার ফিরে আসছেন। সম্প্রতি অনুসন্ধানী সাংবাদিক সুলকান নাইন সায়েরের একটি পোস্ট হয়তো আপনারা ফেসবুকে দেখেছেন। উনি ওনার পোস্টে দেখিয়েছেন যে কিভাবে ভারত থেকে ইউরোপের বিভিন্ন দেশের জাল ভিসা বাংলাদেশে ঢোকানো হচ্ছে, এবং বাংলাদেশের একটি সিন্ডিকেট এবং কিছু অসাধু দালাল চক্র এই ভিসাগুলো দিয়ে বাংলাদেশের যুবকদের ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে, এবং বাংলাদেশের এয়ারপোর্টের কিছু অসাধু চক্র এর সাথে জড়িত, এবং এই ভুয়া ভিসা দিয়ে বাংলাদেশ থেকে এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে ওদেরকে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে, এবং এই ভুয়া ভিসা নিয়ে যাওয়ার পর সবাইকে ডিপোর্ট করা হচ্ছে। এয়ারপোর্টে যায়, যার পরে ইমিগ্রেশন আমাদের আটকে দেয়, বলে এগুলো ফলস ভিসা, এবং
জাল, সব কিছু জাল, ম্যান পাওয়ার থেকে ভিসা সব কিছু জাল। আমরা অনেক কষ্ট করে লোন করে কিস্তির উপর টাকা উঠায়, এমনকি আমার বোনের গহনা পর্যন্ত বন্ধক রেখে আমরা টাকা দিছি। বসনিয়া, এটা মাল লাইটিং মাল বসনিয়া। এটার এটা অরিজিনাল ইয়ে আছে, কিন্তু এটা ম্যান পাওয়ার 1 নম্বরটা হবে না, সিস্টেমটা হবে। ইটালি, এটা লাইটিং মাল, ক্লিক করে দেখবেন ইটালির কোন মালটা আছে। সিস্টেমটা হবে 1 নম্বরটা হবে। এটা সার্ভ, এটা লাইটিং মাল, এটা লাইটিং। আর পোল্যান্ডের লাইটিং মাল আছে। সিঙ্গাপুরের প্রথম 2 ফেজ, হ্যাঁ, এটা বারকোড একটা নাম্বার আসে, ঠিক আছে, কিন্তু গভর্নমেন্ট অফিসে খুলে পাইতেন না। এটা রেট 10,000 টাকা। দেখেন এই ভুয়া ভিসা দিয়ে সকলের কাছ থেকে আদায় করা হচ্ছে 12 থেকে 15 লক্ষ টাকা। এবং এই ভুক্তভোগী যারা নর্থ মেসিডোনিয়া বা সার্বিয়া বা বেলারুশে যেতে পারেনি, অর্থাৎ ভুয়া ভিসা দিয়ে তাদেরকে পাঠানো হয়েছিল, কিন্তু তারা আবার ফিরে এসেছে, তাদেরকে সুকৌশলে তাদেরকে ঘুরানো হচ্ছে এবং তারা অনেকেই মামলা পর্যন্ত করেছেন, কিন্তু মামলা করেও কিন্তু আসলে কোনো ফল পাচ্ছেন না এবং কোনো সমাধান না পেয়ে ফেসবুকে বিদেশ রিলেটেড অনেকগুলো ফেসবুক গ্রুপ রয়েছে, তারা ওই গ্রুপে অনেকের নামে পোস্ট করেছেন। তো আমরা এরকম কিছু পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই দালাল চক্র বেশিরভাগই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যুবকদের টার্গেট করে থাকে এবং তাদের নেটওয়ার্ক এতটাই বিস্তৃত যে এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলের যুবকদের তাদের মাধ্যমে প্রতারিত হয়ে সর্বশান্ত হচ্ছেন প্রতিনিয়তই। আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা পার্সোনালি অনেকের সাথে কথা বলে আমরা এই তথ্য পেয়েছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাদের সিন্ডিকেট আসলে কত বড়, তা আমরা একটু আলোচনা করি। এখন চলুন আমরা জেনে আসি যে এই নেটওয়ার্ক কতটা বিস্তৃত বা এই নেটওয়ার্ক কিভাবে কাজ করে। তো এই নেটওয়ার্ক মেইনলি যারা পরিচালনা করে তাদেরকে বলা হয় মেইন হুতা বা মেইন ম্যান। তারা সবসময় হচ্ছে আপনার পর্দার আড়ালে থাকে, বেশিরভাগই তারা দেশের বাইরে থেকে পরিচালনা করে আর কি। তো এই মেইন ম্যান যারা রয়েছে তাদের কিন্তু আপনার তাদের আন্ডারে কাজ করে আপনার বাংলাদেশের ঢাকা কেন্দ্রিক বড় বড় রিক্রুটিং লাইসেন্স হোল্ডার ধারী বেশ কিছু এজেন্সি, এক বা একাধিক এজেন্সি। তো সেই ক্ষেত্রে রিক্রুটিং লাইসেন্স মানে হচ্ছে আপনার বাংলাদেশ সরকার থেকে যাদের বিদেশে যাত্রী প্রেরণের ক্ষেত্রে অনুমতি থাকে তাদেরকে বলা হয় আপনার রিক্রুটিং লাইসেন্স হোল্ডার বা আরএল হোল্ডার। তো এই আরএল হোল্ডারদের আবার সাপ্লায়ার থাকে। সাপ্লায়ার মানে হচ্ছে আপনার এই আরএল হোল্ডারদের আন্ডারে কিছু সাব এজেন্সিস, মানে ছোট ছোট এজেন্সি আছে না যাদের আরএল নাম্বার নেই, তারা কাজ করে থাকে। এবং এই সাপ্লায়ারদের আন্ডারে আবার কাজ করে বিভিন্ন এজেন্ট, এবং এজেন্টের আন্ডারে কাজ করে সাব এজেন্ট। এখন আমরা এজেন্ট সম্পর্কে একটু জানি। এজেন্ট মানে হচ্ছে বাংলাদেশের 64টি জেলার মধ্যে এই এজেন্ট সমূহের বা এজেন্টগুলোর অফিস রয়েছে। তো এই অফিসে মূলত জেলা ভিত্তিক হয়ে থাকে, আবার বিভাগ ভিত্তিক হয়ে থাকে। তো এই এজেন্টরা হচ্ছে ফাইলগুলো কালেক্ট করে সাব এজেন্টের থ্রুতে। এখন চলুন আমরা সাব এজেন্টকে একটু জেনে আসি। তো সাব এজেন্ট হচ্ছে সেই ব্যক্তি যে একদম বাংলাদেশের প্রান্তিক অঞ্চল, মানে একদম গ্রামগঞ্জ থেকে যারা ফাইল বা রুট লেভেল থেকে যারা ফাইলগুলো কালেক্ট করে তাদেরকে সাব এজেন্ট বলা হয়। ধরুন হচ্ছে আপনি নেত্রকোনার একটি গ্রামে আপনার বাড়ি, তো আপনি বিদেশ যাবেন, তো সেই ক্ষেত্রে আপনার পরিচিত কাউকে তো অবশ্যই খুঁজবেন। তো পরিচিত যে তার কাছে আপনি হচ্ছে আপনার ফাইল দিবেন, তো এই যে পরিচিত তাকে বলা হয় আপনার সাব এজেন্ট। সে কি করে, সে ভ্রাম্যমান অবস্থায় কাজ করে, অর্থাৎ তার কোনো অফিস থাকে না আর কি। তো সে বিভিন্ন অফিসের থ্রোতে বা আন্ডারে কাজ করে থাকে। তো এই সাব এজেন্টরা আপনার ফাইলটি এজেন্টকে দিবে। অর্থাৎ মনে করেন যে এই নেত্রকোনার যে জেলা শহরে যে অফিস রয়েছে, এই সাব এজেন্ট আপনার ফাইলটি কালেক্ট করে দিবে হচ্ছে আপনার এজেন্টের কাছে। এই এজেন্ট এই সেম ফাইলই আপনার পাঠাবে হচ্ছে সাপ্লায়ারের কাছে, মানে হচ্ছে ঢাকাতে যার মানে ঢাকার কোনো এজেন্সির কাছে যারা আরএল হোল্ডার না। তো এই ফাইলটি সাপ্লায়ার রিসিভ করার পরে সে পাঠাবে কাকে, আরএল হোল্ডারকে, অর্থাৎ যাদের রিক্রুটিং লাইসেন্স রয়েছে, অর্থাৎ সাব এজেন্টের উপরে যারা কাজ করে, সাপ্লায়ারের উপরে যারা কাজ করে। তো এই সাপ্লায়ার কি করবে, এই সেম ফাইলটি সেন্ড করবে হচ্ছে আপনার আরএল হোল্ডার যারা রয়েছে তাদেরকে। এবং এই আরএল হোল্ডার যাদের রয়েছে তারা আবার সেম ফাইল সেন্ড করবে হচ্ছে আপনার মেইন হুতা বা মেইন ম্যান যে রয়েছে দেশের বাইরে থাকে তাকে। তো এইভাবেই হচ্ছে আপনার ঘুরে ঘুরে হচ্ছে আপনার 4-5 হাত বদল হয়ে
আপনার একটি ফাইলের কাজ হয়, বা এভাবেই আসলে কাজগুলো হয়ে থাকে আর কি। অর্থাৎ একদম রুট লেভেল থেকে শুরু করে বাংলাদেশের কেন্দ্রস্থল ঢাকা পর্যন্ত তাদের নেটওয়ার্ক বিস্তৃত। আসলে বাংলাদেশে অনেকদিন যাবত সক্রিয়, এবং তাদের এই বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সাথেও কিন্তু তারা প্রতারিত করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। হয়তো সম্প্রতি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন স্যারের পোস্টের পর মানুষ জানতে পেরেছে বা মানুষের চোখে পড়েছে। তো আসলে বর্তমানে এই চক্রটি সার্বিয়া, ম্যাসেডোনিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশকে টার্গেট করেছে, এবং ইউরোপের বিভিন্ন দেশের জাল ভিসা ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন থ্রোতে বাংলাদেশে প্রবেশ করাচ্ছে, এবং মানুষের সাথে এই জাল ভিসা দিয়ে প্রতারিত করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রশ্ন হয়তো আপনাদের মনে আসতে পারে যে এই জাল ভিসা দিয়ে বাংলাদেশ এই এয়ারপোর্ট থেকে কিভাবে আপনার পাস হচ্ছে বা এয়ারপোর্ট কিভাবে ক্রস করতেছে। তো এখন আপনাদেরকে বলে রাখি যে বাংলাদেশে কিন্তু হচ্ছে আপনার একটি অসাধু চক্র এয়ারপোর্টের মধ্যে রয়েছে, যাদের আপনি 30 থেকে 50,000 টাকা দিলে আপনাকে, যেটাকে এয়ারপোর্ট কন্ট্রাক্ট বলা হয়, তো আপনি চাইলে ব্ল্যাঙ্ক পাসপোর্ট নিয়েও কিন্তু আপনি যেতে পারবেন। ইউরোপের যে কয়েকটি দেশে বর্তমানে প্রতারণা হচ্ছে, আমরা স্টেপ বাই স্টেপ একটু জানার চেষ্টা করি। তো চলুন প্রথমে সার্বিয়া নিয়ে একটু জেনে আসি। তো বর্তমানে হচ্ছে প্রতারণার মেইন যেটা আর কি, যে বর্তমানে হচ্ছে সার্বিয়াকে হচ্ছে আপনার এই প্রতারক চক্র টার্গেট করছে, এবং এই সার্বিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু হচ্ছে আপনার একটা সাজানো নাটক বলা যায়, সবকিছু ফেক। প্রথমে হচ্ছে আপনার কাছ থেকে পাসপোর্টের সাথে 50,000 টাকা নেবে, এবং আপনাকে একটা ফেক ওয়ার্ক পারমিট ধরিয়ে দেবে। তো এই ফেক বলতে হচ্ছে আপনার সার্বিয়াতে কিন্তু বাংলাদেশ থেকে গত বছর অনেক মানুষই গেছে, 23-24 অনেক মানুষই গেছে। তো এগুলো কিন্তু আপনার অরিজিনাল ওয়ার্ক পারমিট বা অরিজিনাল ভিসাই গেছে। তো এই অরিজিনাল যে ওয়ার্ক পারমিট, ওইটার হুবহু আপনার জাস্ট একটু এডিট করে, যেহেতু এটা সার্বিয়ান ভাষায়, ওটা বাংলাদেশ থেকে যে কোনো সাধারণ মানুষ আসলে বুঝতে পারবে না এডিটের কাজ কার সাথে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একদম সিল পর্যন্ত বাংলাদেশে বসেই কিন্তু ওরা মিল্কের থেকে তৈরি করে, এবং একটা ফেক ওয়ার্ক পারমিট ধরিয়ে দেয়। এবং এই ফেক ওয়ার্ক পারমিট ধরানোর পর আপনার কারো কাছ থেকে 2 লাখ এবং কারো কাছ থেকে হয়তো এর বেশি টাকা আদায় করে নেয়। এবং নেক্সট স্টেপ হচ্ছে আপনার অ্যাপ্রুভাল। তো এই ওয়ার্ক পারমিটের নেক্সট স্টেপ যে অ্যাপ্রুভালে যাওয়ার সময় আসলে আপনার এই অ্যাপ্রুভাল, এটাও কিন্তু আপনার এই প্রসেসটাও কিন্তু আপনার ওরা জালিয়াতি করে মানুষের সাথে। মানে হচ্ছে আপনার ওরা একটা ফিশিং ওয়েবসাইট বা স্ক্যামিং ওয়েবসাইট হচ্ছে আপনার হুবহু যে ওয়েবসাইটে ঢুকি হচ্ছে আপনার রিয়েল আপনার এই কি বলে অ্যাপ্রুভাল চেক করে ওইটার মতো হুবহু একটা অ্যাপ্রুভাল একটা ওয়েবসাইট তৈরি করে ফেলে, এবং ভুক্তভোগীদেরকে আসলে ইমেল, মানে একদম সেম প্রসেসে হচ্ছে আপনার সবকিছু অ্যাক্সেস দিয়ে দেয়, এবং এই অ্যাক্সেসের পথে ওরা চেক করে যে না আসলেই তো আমার অ্যাপ্রুভাল চলে আসছে। বাট ওইটা যে ফেক, ওইটা আসলে যারা মোটামুটি একটু বেসিক জ্ঞান রাখে তারা হয়তো একটু জানতে পারে, বাট সাধারণ যারা প্রান্তিক অঞ্চলে রয়েছে তাদের কিন্তু আসলে বোঝাটা অনেক দুঃসাধ্য যে এটা আসলে ফেক না অরিজিনাল। এন্ড নেক্সট হচ্ছে আপনার স্ট্যাম্পিং এর দিক। সেটা হচ্ছে আপনার এই স্ট্যাম্পিং কিন্তু আপনার হয়তো আমিও আগেও বলেছি, আবারও বলছি যে এই স্ট্যাম্প যে ওইটা হচ্ছে আপনার সার্বিয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার স্ট্যাম্পিং গুলো ইন্ডিয়া থেকে করানো হয় আর কি। তো ওইটা হচ্ছে আপনার আপনি চাইলে নিজে গিয়ে সাবমিট করতে পারবেন, আবার চাইলে কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে হচ্ছে কারো থ্রোতে আবার আপনি স্টিকার করিয়ে আনতে পারবেন। তো এই সুযোগটাই হচ্ছে আপনার এই অসাধু চক্রগুলা গ্রহণ করে থাকে আর কি। এই অসাধু চক্রগুলা বাংলাদেশেই হচ্ছে আপনার সার্বিয়ার স্টিকার গুলা, যে ফেক যে জাল যে স্টিকার গুলা, ওইটা হচ্ছে আপনার বিভিন্ন মাধ্যমে হচ্ছে আপনার হয়তো $200, $300, $400 দিয়ে কিনে নেয়। এই কিনে হচ্ছে ওরাই নিজেরাই হচ্ছে স্টাম্প করে হচ্ছে যাত্রীর কাছে ধরায় দেয়, এবং লাস্টে হচ্ছে আপনার বিগ অ্যামাউন্ট নিয়ে নেয়। তো এইভাবে হচ্ছে সার্বিয়ার প্রতারণা চলে আসতেছে, এবং হয়তো 30 জন অফলোড হয়েছে বা ডিপোর্ট হওয়ার কারণে হয়তো বিষয়টা বিভিন্ন গণমাধ্যম বা আন্তর্জাতিক গণমাধ্যম পর্যন্ত চলে এসেছে। বাট অনেকেই আছে, আপনারা ফেসবুকের বিভিন্ন গ্রুপ যদি আপনারা খুঁজে দেখেন তাহলে দেখবেন যে আপনার এই ফেক ভিসা দিয়ে হচ্ছে কেউ এখন পর্যন্ত আপনার এয়ারপোর্টটা পর্যন্ত ক্রস করতে পারে না, বাংলাদেশ পর্যন্ত আপনার মানে ক্রস করতে পারে না। তো এই হচ্ছে অবস্থা। তো এখন আসি হচ্ছে আপনার বেলারুশ নিয়ে। তো বেলারুশেরও হচ্ছে মোটামুটি সেম অবস্থা। তো বেলারুশের হচ্ছে আপনার একটা ইমিগ্রেশন একটা রুলস আছে, আপনারা যদি গভর্নমেন্ট ওয়েবসাইটে ঢোকেন তাহলে দেখতে পারবেন যে যে সমস্ত দেশে হচ্ছে আপনার এম্বাসি বা বেলারুশের দূতাবাস নেই, সে সমস্ত দেশে আপনি হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট অথবা ইনভাইটেশন লেটার নিয়ে সরাসরি ফ্লাই করে ওই বেলারুশ থেকে স্টিকার ভিসা নিয়ে ঢুকতে পারবেন। তো এই সুযোগটাই হচ্ছে আপনার এই অসাধু চক্রগুলা বা এই যে সিন্ডিকেট যেগুলো রয়েছে এরা হচ্ছে আপনার নিয়েছে। তো এখন বর্তমানে আসলে বেলারুশের সম্পর্কে মানুষ সচেতন হয়ে গেছে, কারণ অনেকের সাথে তো প্রতারণা হয়েছে। তো কিভাবে প্রতারণা করেছে চক্রটি আমরা একটু চলুন আপনাদেরকে জানাই। তো প্রথমে হচ্ছে আপনার হয়তো পাসপোর্টের সাথে অনেকে টাকা নেয়, আবার অনেকে টাকা নেয় না। তো প্রথমে হচ্ছে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে একটা ইনভাইটেশন লেটার ওরা ইস্যু করে। তো বেশিরভাগই ইনভাইটেশন হচ্ছে জাল, অথবা এমন কোনো কোম্পানি থেকে ওরা ইনভাইটেশন আপনার জোগাড় করে, যে সমস্ত কোম্পানি অলরেডি ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে আর কি, একদম কম টাকায় $100 বা $200 দিয়ে ওরা হচ্ছে আপনার ইনভাইটেশন গুলা কালেক্ট করে। তো এই ইনভাইটেশন গুলা কালেক্ট করার পরে আপনার কাছ থেকে বিগ একটা অ্যামাউন্ট, ধরেন 50 বা 1 লাখ টাকা আপনার নিয়ে নেয়। এই একটা ফেক ইনভাইটেশন দেখি আর কি। তো ইনভাইটেশনের পরে নেক্সট স্টেপ হচ্ছে আপনার মিনিস্ট্রি অ্যাপ্রুভাল, যেটা আর কি মানে হচ্ছে আপনার ওইটা বেলারুশের এয়ারপোর্ট থেকে আপনার জন্য একটা নির্ধারিত একটা ডেট ফিক্স করা হয় যে আপনি ওই ডেটে বেলারুশে আসবেন, এবং ওইখানে আপনার জন্য
ওই ডেটেই হচ্ছে বেলারুশের ইমিগ্রেশন থেকে যেই কোম্পানি বা যে ইনভাইটর আপনার জন্য ইনভাইটেশন লেটার বা ওয়ার্ক পারমিট ইস্যু করবে, সে ওই জায়গায় বেলারুশের মিনস্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে আপনার জন্য এই মিনিস্ট্রি অ্যাপ্রুভাল নিয়ে আসবে, মানে অ্যারাইভাল সিল যেটাকে বলে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার যে অসাধু চক্রগুলো রয়েছে, ওইটা হচ্ছে আপনার যেহেতু বেলারুশের যেহেতু ইনভাইটেশন লেটার বা হচ্ছে ওয়ার্ক পারমিট, ওইটা যেহেতু পেপার, সেক্ষেত্রে আসলে ওইটা ভেরিফিকেশনের একচুয়ালি কোনো সুযোগ নেই। এবং এই ক্ষেত্রে হচ্ছে আপনার যে বললাম যে বাংলাদেশের যে অসাধু কিছু এয়ারপোর্টে কিছু কর্তৃপক্ষ রয়েছেন, তারা হচ্ছে আপনার এগুলো তো যাচাই বাছাই করেনি না, তো কিছু টাকার বিনিময়ে আপনার এয়ারপোর্ট কন্ট্রাক্টের থ্রুতে বাংলাদেশ থেকে ফ্লাইট উঠায় দিয়ে দেন আর কি। তো ওই বেলারুশে যাওয়ার পরে হচ্ছে আপনার এগুলো বোঝা যায় যে এই যে কাগজপত্রগুলা হচ্ছে যাদেরকে দেওয়া হয়েছে সবগুলোই ফেক, এবং অনেক কি হচ্ছে আপনার এই ডিপোর্ট করে দেওয়া হয় আর কি। তো অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে হচ্ছে গত নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই আমার জানার মতে আমি অনেকগুলো ফেসবুকে দেখেছি, গ্রুপে বা অনেকগুলো নিউজে আসছে আর কি, বা পার্সোনালি অনেকে আমাকে নকও করেছিল পেপারগুলো হচ্ছে আপনার যাচাই বাছাই করার জন্য। তো আমি তো আসলে যারা আমার কাছে এই পেপারগুলো যাচাই বাছাই করে, আমি আসলে পেপার দেখলে বুঝতে পারি যে এটা কোনটা জাল আর কোনটা সঠিক। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আমি অনেকেই ভুক্তভোগী, আমি হয়তো স্ক্রিনে ছবি দিয়ে দিব যে তারা এয়ারপোর্ট থেকে হচ্ছে বেলারুশের এই ফেক পেপার বা ফেক ডকুমেন্ট নিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে আর কি সামহাও। তো বাংলাদেশ থেকে আপনি ফেক ডকুমেন্ট নিয়ে হয়তো ফ্লাই করতে পারবেন, বাট ওই সমস্ত দেশে গেলে কিন্তু আপনাকে অটোমেটিকলি যখন ওরা ওদের সার্ভারে চেক করবে তখন আপনাকে ডিপোর্ট করে দিবে। তো এই হচ্ছে আপনার বেলারুশের কাহিনী। এখন সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, সেটা হচ্ছে আপনার নিউজিল্যান্ড। আপনি আসলে বাংলাদেশের মানুষ যে এত বোকা হয়, আমি আসলে লাস্ট ইয়ার এটা রিয়েলাইজ করতে পেরেছি আর কি। তো আপনার ঘটনা হচ্ছে আপনার নিউজিল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা এটাকে ইটিএ বলা হয় আর কি। তো এই ইটি হচ্ছে মেইনলি এটা সবাই নিতে পারে, মানে হচ্ছে আপনার যে সমস্ত দেশে আসলে মেইনলি হচ্ছে যে সমস্ত দেশে হচ্ছে মানে ধরেন যে সমস্ত দেশের নাগরিক যারা রয়েছে, যেমন ইউএস, ইউকে বা ইউরোপিয়ান ইউনিয়ন, ওই সমস্ত মালয়েশিয়া ধরেন, ওই সমস্ত দেশের জন্য হচ্ছে আপনার নিউজিল্যান্ড ইমিগ্রেশন একটি প্রোগ্রাম চালু করে আর কি, যে ইলেকট্রিক ট্রাভেল অথরাইজেশন, মানে ওইটা এই ইটিএটা আপনি যখন ওইটাকে ইটিএ বলে। তো ওরা কি করে যখন নিউজিল্যান্ড ট্রাভেল করে, ওই ইটিএটা হচ্ছে আপনার মেবি 40 থেকে 50 নিউজিল্যান্ড ডলার, আই গেস, এখন আমি জানি না কত। তো ওই একটা অ্যামাউন্ট এটা পে করার পরে যেহেতু ওদের ভিসা লাগতেছে না নিউজিল্যান্ড যেতে, জাস্ট ওরা ওই টাকাটা পেমেন্ট করে ওই জাস্ট অথরাইজেশনটা নিয়ে ওরা হচ্ছে আপনার নিউজিল্যান্ড যায় আর কি। তো ওদের তো ভিসা লাগতেছে না, ভিসার পরিবর্তে ওই ইটিএটা লাগতেছে আর কি। তো এই সুযোগটাই হচ্ছে বাংলাদেশের অসাধু দালাল চক্রটা আসলে নিয়ে থাকে। ওরা কি করে ওই ইটিএটা মনে করেন যে আপনার ওইটা আবার ভেরিফিকেশন করা যায়, মানে হচ্ছে আপনার ধরেন আপনি নিউজিল্যান্ডের ইমিগ্রেশনের ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে আপনি ধরেন $30 থেকে $40 লাগে, হয়তো খরচ হয় মেবি ওই ইটিটা করতে। তো আপনার জাস্ট শুধুমাত্র একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আর একটা পাসপোর্টের ফ্রন্ট সাইজের পাসপোর্টের স্ক্যান কপি লাগবে আর কি। তো পাসপোর্টের স্ক্যান সাইজের পিকচার এবং জাস্ট আপনার একটা কার্ড লাগবে, যে কার্ড দিয়ে আপনি $40 বা $50 পেমেন্ট করতে পারবেন। ওই টাকাটা পেমেন্ট করার পরেই আপনার 1 বা 2 দিনের ভিতরে হচ্ছে আপনার ওই ইটিএটা আপনার ইস্যু হয়, এবং এই ইটিএ দিয়েই কিন্তু হচ্ছে আপনার ওরা মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা, ইভেন এমনও আছে যে অনেকের কাছ থেকে 14-15 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আর কি। আমি কিভাবে আমি স্ক্রিনে দিয়ে দেবো, যে ওরা এই ইটিএ দিয়ে এডিট করে কারসাজি করে আপনার ওইটা, যেহেতু এই ইটিএ যেহেতু আপনার অনলাইনে চেক করা যায়, মানে হচ্ছে আপনার এই যে ইটিএ হচ্ছে আপনার একটা রেফারেন্স নাম্বার থাকে, ওই রেফারেন্স নাম্বার কিন্তু আপনি নিউজিল্যান্ডের যে ইমিগ্রেশন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকলে আপনি চেক করতে পারবেন। বাট আমি আবারও বলছি যে এই ইটিএ যেটা, এটা কিন্তু সবার জন্য না, ইটিএ কিন্তু একটা ট্রানজিট ভিসা, এবং বাংলাদেশিদের ক্ষেত্রে এই ট্রানজিট ভিসা নিতে হলে হচ্ছে আপনার অবশ্যই আপনাকে অস্ট্রেলিয়ার ভিসা থাকতে হবে, অথবা হচ্ছে আপনার নিউজিল্যান্ডের একটা ভ্যালিড ভিসা থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার যদি অস্ট্রেলিয়ার কোনো ভিসা না থাকে, তাহলে এই ট্রাভেল অথরাইজেশন আপনার কোনো মানে নাই আর কি। এই যে $40-50 মনে করলেন যে আপনি জলে ফেলাইলেন আর কি। তো আমি হয়তো আপনাদেরকে ডিটেলসে বোঝাতে সক্ষম হয়েছি। তো এই যে স্ক্যাম, ইটিএর যে স্ক্যাম, এই ইটিএর স্ক্যাম আপনি নিউজিল্যান্ড রিলেটেড অনেকগুলো গ্রুপ রয়েছে, আপনি যদি গ্রুপে একটু খোঁজখবর রাখেন তাহলে দেখতে পারবেন যে ইভেন অনেকে হচ্ছে 14-15 লাখ টাকা বাদু দিয়ে দেয় আর কি, মানে এই ইটিএ ভিসা দেওয়ার জন্য। তো আসলে এই ইটিএ ভিসা হচ্ছে আপনার $40 বা $50 আপনি যে ভিসাটা পেয়ে যাবেন, এটা হচ্ছে আপনার 14 বা 15 লক্ষ টাকা হচ্ছে আপনার পেমেন্ট করতেছে মানুষ বোকার মতো। আপনার যে মামা, যে আরএল হোল্ডার, উনি নিউজিল্যান্ডের জন্য টোটাল কতটা ফাইল ছিল এবং মানে কত টাকা লস খাইছে? উনি টোটাল মধ্যে 20 লাখের মতো খাইছে। ওই যে ইটিএ ভিসা, যেটা ওই যে ট্রানজিট ভিসা দিয়ে ইয়ে করছিল না, ট্রানজিট ভিসা দিয়ে ফেক ভিসা বানাইছিল, ভুয়া ভিসা বানাই দিছিল। ও, এই টাকা কি তুলতে পারছেন নাকি তুলতে পারে নাই? না, ও তুলতে পারে না, ও আর খবর নেই। এটা হচ্ছে আপনার নর্থ মেসিডোনিয়ার যে বিষয়টা, তো নর্থ মেসিডোনিয়ার বিষয়টা অলমোস্ট সিমিলারই। তো হচ্ছে আপনার পাসপোর্টের সাথে একটা পরিমাণ অর্থ আদায় করা হয়, এবং এই অর্থ দিয়ে ফেক পারমিট ইস্যু করা হয়, এবং ফেক পারমিটের পরে হচ্ছে আপনার যে স্ট্যাম্পিং, তো এই স্ট্যাম্পিংটা আসলে এই যে জাল যে ভিসাটা, ভারত থেকে যে ভিসাটা আসে, ওই ভিসাটা হচ্ছে আপনার পাসপোর্টের মধ্যে স্ট্যাম্প করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় আর কি।
এখন আসি হচ্ছে আপনার বর্তমানে আরেকটা মার্কেট দেখলাম, আরেক অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম হচ্ছে বসনিয়া নিয়ে। তো বসনিয়া হচ্ছে আপনার ইউরোপের একটা কান্ট্রি, ওইটাকে হচ্ছে আপনার অসাধু চক্র হচ্ছে আপনার একটা গেমিং রুট হিসেবে আপনার ইউজ করে। মানে বসনিয়া থেকে হচ্ছে আপনার ইতালি পাঠাবে ট্যাক্সিতে, বা হচ্ছে আপনার অস্ট্রিয়া পাঠাবে, হাঙ্গেরি পাঠাবে, জার্মানি পাঠাবে, এইরকম অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে হচ্ছে আপনাকে প্রলোভন দেখাবে, এবং দেখানোর পরে আপনি ওদের প্রলোভনে পড়বেন এবং লক্ষ লক্ষ টাকা দিবেন, এবং আপনাকে একটা ফেক ভিসা ধরিয়ে দিবে। দেখা গেছে যে আপনি হয়তো ঢাকা এয়ারপোর্ট ক্রস করবেন, বাট বসনিয়া যাওয়ার পরে আপনাকে ডিপোর্ট করে দেবে, এই হচ্ছে অবস্থা। তো বসনিয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার নেপাল অথবা ভারতে গিয়ে আপনার এমবাসি ফেস করতে হয়, বাট অনেকেই বলতেছে, অনেকেই অ্যাডভার্টাইজমেন্ট করতেছে যে ওইটা বাংলাদেশ থেকে ওরা ভিসা করিয়ে দিবে। দ্যাট মিনস হচ্ছে এরকম যদি কোনো প্রলোভন আপনারা শুনে থাকেন, আপনাকে বুঝতে হবে, জানতে হবে, এবং আপনাকে জানাচ্ছি আমি আমার এই ভিডিওর থ্রুতে যে সম্পূর্ণ কিছুই ফেক। কারণ বসনিয়ার জন্য আপনি নিজে এমবাসি ফেস করতে হবে, নিজে ফাইল জমা দিতে হবে এবং নিজে আপনি ভিসা রিসিভ করবেন। তো এই গেল হচ্ছে আপনার বসনিয়ার বিষয়। তো এরকম হচ্ছে আপনার ইভেন কি বাংলাদেশে হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার পারমিট পর্যন্ত হচ্ছে আপনার মানে ফেক হয় আর কি। তো অস্ট্রেলিয়ার যে বিষয় আপনাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটু সতর্ক করতেছি যে ইদানিং দেখতেছি একটা চক্র হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার ফেক ভিসা, প্রচুর পরিমাণ ফেক ভিসা হচ্ছে আপনার $200-300 মাধ্যমে হচ্ছে আপনার ওরা সাপ্লায়ার বা হচ্ছে এজেন্টে দিচ্ছে। আর এই এজেন্টরা হচ্ছে আপনার 10, 15, 20 লাখ টাকা পর্যন্ত অনেকে হচ্ছে আপনার এই ভিসা নিচ্ছেন। তো এখানে একটা মজার টুইস্ট আছে কিন্তু। এই ভিসাগুলা কিন্তু আপনার অস্ট্রেলিয়ার যেই ওয়েবসাইটে ঢুকে বা যে ওয়েবসাইটের থ্রুতে ভিসা চেক করে তাকে বলা হয় ভ্যাবো, ভিও। তো এই ভ্যাবোতে কিন্তু আবার চেক করা যাচ্ছে। তো সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এখানে কিন্তু একটা কারসাজি আছে। কারসাজিটা হচ্ছে আপনার, ধরে না হচ্ছে আপনি একজন আমেরিকান নাগরিক, তো আমেরিকান বাংলাদেশি, আপনার গ্রিন কার্ড আছে। তো আপনি এই এই প্রতারক চক্র কি করে যে আপনার হুবহু আপনার ইনফরমেশন দিবে, দেওয়ার পরে এই যে আপনার গ্রিন কার্ডের যে ইনফরমেশন, এই মনে করেন যে, আচ্ছা আমি একটু ভালো করে বুঝাই দিই, যে মনে করেন যে আপনার মেইন হোতা সে হচ্ছে একজন আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার এবং আপনি একজন ক্লায়েন্ট। তো সে কি করবে, আপনার পাসপোর্টের সমস্ত ইনফরমেশন হচ্ছে ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে দিবে, এবং এই যে ওর যে গ্রিন কার্ডের যে হচ্ছে আপনার ইনফরমেশন নাম্বার, ওই গ্রিন কার্ডের মানে ও হচ্ছে আপনার অ্যাপ্লাই করার সময় দেখাবে যে আমার আমেরিকান গ্রিন কার্ড আছে, এই হচ্ছে আমার নাম্বার। তো এইরকম হচ্ছে আপনার ইনফরমেশন যখন মানে ইয়ে করবে আর কি, দিবে, তো তখন মোটামুটি তো ওইখানে যার আমেরিকান গ্রিন কার্ড আছে তার তো হচ্ছে মোটামুটি এটা ভিসা হওয়ার চান্সেস মোর দেন 99%। তো সেই ক্ষেত্রে ভিসা দিয়ে দেয়। দেওয়ার পরে হচ্ছে আপনি মোটামুটি যখন ভিসা রিসিভ করবেন, যখন আপনি বিপদে চেক করবেন, তখন আপনি মোটামুটি দেখতে পারবেন যে না, আপনার তো ইনফরমেশন সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু এই ভিসা নিয়ে যখন আপনি হচ্ছে আপনার বাংলাদেশ এয়ারপোর্টে যদি আপনি ইমিগ্রেশন কন্ট্যাক্ট না করেন, তো ওইখানে আপনি হচ্ছে ওদের সার্ভারে ধরা খাবেন যে এটা হচ্ছে ফেক ভিসা, এটা কারসাজির ভিসা। বা আরো অনেক ওয়েতে হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার ভিসাগুলো হচ্ছে আপনার এইভাবেই হচ্ছে জালিয়াতি করা হয় আর কি। তো আমি আপনাকে বলে রাখতেছি যে অস্ট্রেলিয়া থেকে স্টুডেন্ট ভিসা ছাড়া, আর সামহাও অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার ভিজিট ভিসা হয় আর কি। তো স্টুডেন্ট এবং ভিজিট ভিসা ছাড়া অস্ট্রেলিয়ার কোনো ভিসা, ওয়ার্ক রিলেটেড কোনো ভিসা বাংলাদেশ থেকে হয় না। আর যদিও হয় তাহলে 0.01%। আপনার যদি স্পেশাল কোনো স্কিল থাকে, যেমন ধরেন আপনি যদি মনে করেন যে প্লাম্বার হন, ইলেকট্রিশিয়ান হন, বা ওইরকম যদি স্পন্সর থাকে বা আপনার নিজের যদি কেউ থাকে ওইখানে, দেন হচ্ছে আপনি রিলাই করা যায়। আদারওয়াইজ যদি কোনো এজেন্সি আপনাকে প্রলোভন দেখায়, এই প্রলোভনে আপনি পা দিবেন না। কারণ অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের ভিসা বাংলাদেশ থেকে রেশিও খুবই খুবই কম। বা আমরা অনেক সময় এখন বর্তমানে যে পর্তুগালের জব সিকার ভিসা বা হচ্ছে আপনার ওয়ার্ক ভিসা পর্যন্ত হচ্ছে আপনার ফেক হচ্ছে। মানে একটা কথা বলে রাখি যে কিছু ইনফরমেশন আর কি, যে অস্ট্রেলিয়ার জন্য কিন্তু আপনাকে বায়োমেট্রিক্স দিতে হয়। তো বায়োমেট্রিক্স মানে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্টস আর কি, যে অস্ট্রেলিয়ার অনেকগুলো ভিএফএস সেন্টার রয়েছে ঢাকাতে, সিলেটে বা অন্যান্য জেলাতে। ওই সমস্ত জায়গায় গিয়ে আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন, তখন হচ্ছে আপনাকে বায়োমেট্রিক্স বা ফিঙ্গারপ্রিন্টস এর জন্য আলাদাভাবে হচ্ছে আপনার পেমেন্ট করে আপনার বায়োমেট্রিক্স বা আপনার ফিঙ্গারপ্রিন্টস দিবে, দেন হচ্ছে আপনার ওইটা থ্রোতে আপনাকে দেন রেজাল্ট দেবে আর কি। তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ওইটা তো আমি বললামই যে ভিসা রেশিও খুবই কম। স্টুডেন্ট ভিসা হয়তো রেশিও এখন মোটামুটি ভালো আছে, আর ভিজিট ভিসা তো ওইটা ডিপেন্ডস অন লাক। আর নিউজিল্যান্ডও সেম অবস্থা। আর বাকি যে পর্তুগাল বা হচ্ছে আপনার বসনিয়া, সেগুলো হচ্ছে আপনার এমবাসি উইদাউট, মানে এমবাসি আপনাকে ফেস করতে হবে। আপনি এমবাসিতে যাবেন, সরাসরি ফাইল দেবেন, এন্ড দেন হচ্ছে আপনার একটা ইন্টারভিউ, অনেকগুলো এমবাসি আপনার ইন্টারভিউ নিয়ে থাকে আর কি। এখন দালাল যদি আপনাকে বলে যে না ইন্টারভিউ লাগবে না, তো আপনাকে মনে করতে হবে যে এটা ফেক বা ওটা হচ্ছে টোটালি একটা কারসাজি। আর বর্তমানে সার্বিয়া সম্পর্কে আবারও বলতেছি যে সার্বিয়াতে ভিসা রেশিও 100% দেখালেও ওইটা হচ্ছে আপনার, আপনি যদি এমবাসি ফেস করেন, নিজে যদি জমা দেন, দেন ওকে। আদারওয়াইজ এই রিলেটেড কাউকে ট্রাস্ট করার দরকার নেই। বা সার্বিয়াতে হচ্ছে ফাইল দিতে হলে খুব বুঝে শুনে ফাইল দিবেন আর কি। আর সেম হচ্ছে নর্থ মেসিডোনিয়ার ক্ষেত্রেও। আপনি পৃথিবীর যে কোনো দেশে হচ্ছে আপনার যে কোনো কাউকে হচ্ছে যদি আপনি ফাইল দেন, সেই ক্ষেত্রে অবশ্যই ভেরিফিকেশন করবেন। অবশ্যই হচ্ছে আপনার
বলবেন যে আমি নিজে ফাইল জমা দিব, নিজে এমবাসি ফেস করব, নিজে হচ্ছে আপনার ভিসা উঠাবো। সেক্ষেত্রে যদি আমার ভিসা রিজেক্ট হয় দেন আলহামদুলিল্লাহ আই এম স্যাটিসফাইড। তো কারো থ্রোতে ভিসা করতে হলে অবশ্যই হচ্ছে আপনার এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আর সেকেন্ড যে জিনিসটা আমি বলবো যে উইদাউট অ্যাডভান্স, আপনি অ্যাডভান্স যদি ফাইল নেয় এবং সমস্ত পেমেন্ট যদি ভিসার পরে দেয়, এবং অ্যাকচুয়ালি কি আরেকটা বিষয় হচ্ছে আপনার এই যে আপনাদেরকে যে জাল ভিসাগুলো যে দেওয়া হয়, এই জাল ভিসাগুলো কিন্তু আপনার ভেরিফিকেশন করার কিন্তু কোনো যারা এক্সপার্ট আছে হয়তো ভিসার সাইজ বা ভিসা দেখলে হয়তো অনেকে বুঝতে পারে, বাট এমন ভাবে কারসাজি করা হয় এটা অ্যাকচুয়ালি বোঝার কোনো মানে ইয়ে নাই আর কি, মানে নর্মাল যারা আছে ওরা কিন্তু বুঝবে না। এই সুযোগটাই কিন্তু আপনার এই প্রতারক চক্রগুলা নিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আর অবশ্যই যদি আপনার নিজের কোনো লোক থাকে তাদের কাছে ফাইল দিবেন, এবং এই ক্ষেত্রে হচ্ছে আপনার স্ক্যাম হওয়ার চান্সেস অনেক কম থাকে আর কি। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে অবশ্যই আগামী সপ্তাহে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই আমাদের কোনো সুনির্দিষ্ট প্রমাণ এবং তথ্যের ভিত্তিতে যদি কোনো অভিযোগ থেকে থাকে অবশ্যই আমাদেরকে ইমেল করবেন। আমার ইমেল আমি নিচের স্ক্রিনে দিয়ে দেবো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।